সিনেমা, থিয়েটার না সিরিয়াল? তুমি যদি পরপর বলতে চাও তাহলে আমি বলতে পারি থিয়েটার, ফিল্ম, মেগা সিরিয়াল। সৃজিত মুখার্জি না নন্দিতা শিবপ্রসাদ জুটি? দেখো, সৃজিতের সঙ্গে আমার একটা মানে আত্মীয়তার সূত্র আছে। স্বস্তিকা মুখার্জি, সোহিনী সরকার? বেস্ট ফেলুদা, সৌমিত্র চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী, পদ্মবতী চ্যাটার্জি? আমার কখনো ইচ্ছে ছিল না আমি মানে ছোট পর্দায় কাজ করবো বা বড় পর্দায় কাজ করবো, কোনোদিন ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল আমি থিয়েটার করব এবং শিক্ষকতা করব। তো সেই অনুযায়ী সেইভাবে আমি পথ চলেছি আর কি। স্লেট পাস করেছি, বিএডও করেছিলাম, স্কুল সার্ভিস কমিশন পেয়েছি। সরকারি চাকরি ছেড়ে আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন? অপর্ণা সেন তো অবশ্যই, কিন্তু আমি ঋতুদার প্রচণ্ড ভক্ত আসলে। একটা ডিরেক্টর, কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত? আসলে তুমি এমন প্রশ্ন করছো, আমাকে খুব বিপদে ফেলে দিচ্ছ। ছোট পর্দায় নিজেকে দেখে অসম্ভব খারাপ লাগলো, খুব খারাপ অভিনয় করেছিলাম আমি। এবং আমার মনে হচ্ছিল যে এটা মানে হতে পারে না, মানে ওই থিয়েটারের ভাষা পর্দায় চলে না ছোট পর্দায়। তখন আমি বুঝেছিলাম হয়তো এটা প্রথম কাজ। ডিরেক্টর বুঝেছিল এই ব্যাপারটা যে থিয়েটারেরটার সঙ্গে মানে কি ডিফারেন্স। দেখো, এটা আমার আগে স্টলওয়ার্ডরা বলে গিয়েছেন। আমার যেটা মনে হচ্ছে, আমি নিজে কাজ করে বুঝতে পেরেছি যে থিয়েটারে না একটা দূরের দর্শককে শোনানোর, দূরের দর্শককে দেখানোর একটা ব্যাপার থাকে। পিচটা একটু হাই করে, পিচটা হাই করতে হয় তোমায়, ফিস ফিস করে কথাটা এমনভাবে বলতে হয় যাতে পিছনের দর্শক বুঝতে পারে তুমি কি বোঝাতে চাইছো, তোমার অভিব্যক্তি সেটা যেন পিছনে বোঝাতে পারে। কিন্তু এখানে ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরাটা তোমার সামনে চলে এসছে, তাহলে আমি তোমার সঙ্গে যদি এইভাবে কথা বলি যে কী গো কেমন আছো, ভালো আছো, এইটাই যদি থিয়েটারে বলতে কী গো কেমন আছো, ভালো আছো, এইটা বললে বুঝতে পারবে ওখান থেকে। তার মধ্যে গলাটা ওইভাবে তৈরি হয়েছে ছোটোবেলা থেকে, আলাদা করে চর্চা ওইটাই প্র্যাকটিস ছিল, তো সেইটা তৈরি হয়ে যায়। এবং আমি যদি চোখ কোঁচকাই থিয়েটারের ক্ষেত্রে, এখানে এলে তুমি তো আমার সামনে থেকে দেখছো, একটু এরম করলেই বা চোখটা এরম করলেই বোঝা যায় যে আমার মনে একটা বিরক্তি তৈরি হয়েছে। এটা বেসিক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু, আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন পডকাস্ট। আজকের যিনি আমাদের গেস্ট, আমার খুব পছন্দের একজন অভিনেতা। আমি খুব একটা সিরিয়াল দেখি না, কিন্তু আমার ওয়াইফ সিরিয়াল দেখে, আমি আবার সিনেমার পোকা। তো সিরিয়ালে অনেক নেগেটিভ ক্যারেক্টারে ওনাকে দেখা যায়, অ্যান্ড অন দ্য কন্ট্রারি সিনেমায় উনি খুব ডিসেন্ট অ্যান্ড ইনোসেন্ট রোল প্লে করে থাকেন। আজকে আমরা ওনার রিয়েল লাইফ পার্সোনালিটিটাকে এক্সপ্লোর করতে পেরেছি বলে আমরা খুব ধন্য। খুব আড্ডা দিয়েছি, বিভিন্ন অ্যাসপেক্টস অফ লাইফ নিয়ে কথা বলেছি। আশা করি এই আলোচনা আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আপনাদের জেনুইন ফিডব্যাকটা আমাদের কমেন্টে জানাবেন। চলুন দেখতে থাকি। নমস্কার, কেমন আছেন? বাঙালিদের একটা প্রথা আছে তো, সবসময় বলতে হয় ভালোই আছে। আচ্ছা, ভালো না থাকলেও বলতে হয় ভালো। তার কারণ হচ্ছে এটা খুব পজিটিভ আমার মনে হয়, বলে যে ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, এটাই তো ভালো, পজিটিভ ব্যাপার। সত্যি কি কাউকে জিজ্ঞেস করলে যদি কেউ বলে যে না খুব খারাপ আছি, বুঝলে কেন জিজ্ঞেস করছো, তো এই বাঙালিদের এই রীতিটা আমার খুব ভালো লাগে, মনে প্রাণে বিশ্বাস করি এবং মানিও, সেই জন্য বলবো ভালো আছি। সো এখন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম লাইফে কি চলছে? যদি বলো জীবনে কি চলছে, জীবনে অনেক কিছুই চলে আর কি। সবটা যে প্রকাশ করা যায় তা তো নয়, মানে তুমি বুঝতে পারবে আর কি। যেমন এখানে আসার সময় গাড়ি করে যখন আসি, গাড়িতে আমি ড্রাইভ করি না, আমি শুটিংয়ের সময় ছাড়া ড্রাইভ করি না, ওইটা আমার ভাবনার সময় আর কি, ভাবতে ভাবতে আসি। তো ওই সময় অনেক রকমের ভাবনা মাথায় ঘোরে, সেগুলো পরে লিখে রাখি। সেগুলো নিয়ে যে কোনো রিলেটেড জীবন সংক্রান্ত, তুমি জীবন সম্পর্কে প্রশ্ন করলে বলে বলছি, জীবন সংক্রান্তই অনেক কিছু মনে আসে, সেগুলো বাড়িতে গিয়ে কখনো লিখে ফেলি। এটা অবশ্য আমাদের সিনিয়ররা বলেন যে যেটা ভাবি সেটা লিখে রাখিস, এবং সেটা পরে রসদের কাজ করে যখন আমি লেখালেখি চেষ্টা করি আর কি।
তো আমার যেহেতু সাহিত্য ছিল আর সেই জন্য এখনও লিখতে ভালোবাসি, ভালো লাগে। সবসময় তো সময় পাওয়া যায় না, কিন্তু সময় বার করে লেখার চেষ্টা করি। এবং আমাদের যাদের সাহিত্য পড়ে আমরা বড় হয়েছি, এরকম কিছু মানুষ মানে সরাসরি আমাকে বলেছেন, বার্তা দিয়েছেন লেখা পড়ে যে তুমি লেখো, এতে আমি দারুণ উৎসাহিত হয়েছি। এবং আমি চেষ্টা করি ওই ভাবনা চিন্তা সবসময় যে লেখা কেন্দ্রিক আসে তা না, কিন্তু মনে হয় আচ্ছা যেতে যেতে একটা মানুষকে দেখলাম চিন্তিত হয়ে হাঁটছে, কেন সে চিন্তিত, এটা নিয়ে ভাবতে ভাবতে একটা প্লট তৈরি হয়ে যায়। এবং সেটা আমি যখন কাগজ পেন পাই না তখন ওই এখন তো একটা সুবিধা হয়েছে হোয়াটসঅ্যাপে নিজেকে হোয়াটসঅ্যাপ করে রাখা, এইটা সুবিধা হয়। পরে শোনেন এগুলো? হ্যাঁ, আমার মাথায় থাকে মোটামুটি। আর যখন মনে হয় তখন বাড়িতে গিয়ে একটু লিখে নিই যে এইটা এরকম, ওইটা এরকম। এই সাহিত্য নিয়ে যখন পড়াশোনা করেছেন বললেনই, সেই জন্য মাঝে মাঝে এইদিকে চোখ চলে যাচ্ছে। হ্যাঁ, তো কিছু বলুন আর্লি লাইফের সম্পর্কে বলুন, মানে অভিনয় জীবনে ঢোকার আগের কথা কিছু বলুন। মানে ক্লাস 6-এ আপনি প্রথম নাটক করেছিলেন বোধহয় স্কুলে, আমি আপনার উইকিপিডিয়াতে পড়েছি। হ্যাঁ, স্কুলে ঠিক না, আমি স্কুলে নাটক করেছি। তারপর আমার যতদূর মনে পড়ছে এইটে প্রথম। আর 6-এ আমার প্রথম নাটক করা আমাদের পাড়ায়, আমি বাগবাজারে বেড়ে উঠেছি, নিবেদিতা লেনে আমাদের ক্লাব এখনও আছে। তো আমাদের পাড়ায় ছিলেন তুতুদা, খুবই দুঃখজনক ঘটনা, কোভিডের সময় আমরা হারিয়েছি ওনাকে। আমার মানে পরিবারের বাইরে উনি একটা দিক তৈরি করে দিয়েছিলেন, মানে আমি একটা অন্যরকম করে বাঁচার জায়গা পেয়েছিলাম। আমি দেখেছি, এখনও বলি সবাইকে, যদিও এই মুহূর্তে আমি কোনো থিয়েটার করছি না, কিন্তু থিয়েটার হচ্ছে আমার প্রথম প্রেম, যাকে আমি ভুলতে পারি না কখনো। অর্কজ থিয়েটার থেকে শুরু। হ্যাঁ, অর্কজ আমাদের একটা দল, সেই দলটা আমার বন্ধুরা তৈরি করেছিল, আমার সেখানে গিয়ে যুক্ত হওয়া এবং পরবর্তীকালে অভিনয়। কিন্তু প্রথম নাটক আমার মনে আছে, আমি কবির পাঠ করেছিলাম রাধারমণ ঘোষের, শ্রী রাধারমণ ঘোষের একধামা আলু। হ্যাঁ, ক্লাস 6-এ তুতুদার ডিরেকশনে। তুতুদা চলে যাওয়াতে আমাদের পাড়ার একটা ব্যাপার ছিল, এখন সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমি খুবই সেটা নিয়ে কি বলবো হতাশ কিছুটা, যে আমি চেষ্টা করেছি এই উনি চলে যাওয়ার পর 5-6 বছর ডিরেকশনের কাজটা করে পাড়ার দাদা বৌদি ভাইরা, আমার খুব ভালো লাগে বছর একটা করে নাটক। এবং তার পরবর্তীকালে সরস্বতী পূজায় আমরা মাচা বেঁধে একটা নাটক করার চেষ্টা করি, সেটা আগের বছর অবধি হয়েছিল, এই বছর জানি না কি হবে। তো সেই জীবনটাই না তখন মনে হতো যে এটাই আমার জীবন, মানে আমি থিয়েটার করব, আর শিক্ষকতা করার ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়েছিল। কিন্তু একটা সময় এসেছিল যখন কাউকে একটা বেছে নিতে হলো আর কি। দেখবেন মানে জীবনের একটা বাঁকে এসে তুমি দুজনকে হয়তো ভালোবাসো, কিন্তু ওই একটা সময় আসে তুমি মনে মনে হয়তো তাকে সারা জীবনই ভালোবেসে যাবে, কিন্তু একটা সময় আসে এটা বেছে নেওয়ার যে আমি কি করবো আর কি। তো সেই সময়টা যখন এলো তখন অভিনয়টাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিলাম। কিন্তু তাতে করে আমার দ্বিতীয় প্রেমিকা কিন্তু রাগ করেনি, মানে সাহিত্য আমাকে ছেড়ে চলে যায়নি, আমি এখনো আমার জীবনে রয়েছে। আর সেই সময় যখন বেছে নিলেন প্রকৃত ভালোবাসাটাকে, দুটোই প্রকৃত ভালোবাসা, একজনকে বেছে নিলেন যখন একজনকে, অভাব অনটন কিছু না, সেই অর্থে আমি বলবো আমি খুব সৌভাগ্যবান। কিছু মানুষ থাকে সারাক্ষণ অভাবের মধ্যেই থাকেন। হ্যাঁ, এটা একটা প্রাচুর্যের মধ্যে, অভাবটা তাদের স্বভাব। আমার পারিবারিক যে স্ট্রাকচারটা ছিল, যে গঠনটা ছিল, তাতে করে আমি কিন্তু বেশ সচ্ছলভাবেই, আমি বলছি না আমাদের সেই পরিবার থেকে সেই শিক্ষাটা আমাদের কখনো দেওয়া হয়নি বা আমি পাইনি যে একটা প্রাচুর্য দেখাতে হয় বা ইত্যাদি। আমাদের বাঙালি জীবন তো অন্যরকম ছিল, আমি ছিল বলবো এই কারণেই, এখনো নেই যে তা না, কিন্তু মানে
হাই থিঙ্কিং অ্যান্ড সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। তো এইটা না, পাড়ার পরিবেশ, বন্ধু বান্ধব, আমি যেখানে পড়াশুনো করেছি সেই বন্ধুরা এখনও আমার সঙ্গে আছে, স্কুলের বন্ধুরা, কলেজ, ইউনিভার্সিটি, এবং পাড়া এবং আমার পরিবার, কখনোই ওই অভাবটা বোধ করিনি যে না আমি টাকা পয়সার জন্য কোথাও গিয়ে আটকে গেছি। আসলে আমি জীবনে এমন কিছু করিনি যেটার জন্য প্রচুর টাকা পয়সার প্রয়োজন। আমি একটা পাড়া স্কুলে পড়েছি যেখানে আমার দাদারা পড়তো, আমার দুই দাদা, শৈলেন্দ্র সরকার আমার বাড়ির কাছাকাছি, তখন সেটাই রীতি ছিল, বাড়ির কাছে ভালো স্কুল, এবং সেখানে এত একটা নমিনাল একটা টাকা পয়সা দিতে হতো। তারপর স্কটিশ চার্চ কলেজ, মানে এখনও মনে আছে ওরকম 22-23 টাকা, 25 টাকা, 50 টাকা। তো আমার কখনো মনে হয়নি আর কি যে, তারপরে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখানেও আমি সাহিত্য, সেখানে কত টাকার প্রয়োজন হতে পারে। আমার তো লাইব্রেরিতেই সময় কেটে যেত, ইউনিভার্সিটির লাইব্রেরি, আমাদের স্কটিশ কলেজের লাইব্রেরি, বা প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে গিয়েছি, আরও বিভিন্ন লাইব্রেরি, তো মানে খনি আর কি। তো আমার মনে হয় যে এই ভালোবাসার জন্য সবসময় যে প্রচুর পয়সা খরচের প্রয়োজন হয়, আমার ক্ষেত্রে তো হয়নি, তার কারণ আমার বিষয়গুলোই সেরকম ছিল। বা থিয়েটার যখন করেছি তখনও পয়সা খরচ হয়নি। পরবর্তীকালে যখন অর্কজের কথা তুমি বলছিলে, তখন হয়তো কিছুটা টাকা পয়সা আমাদের দিতে হচ্ছিল, কারণ আমি তখন টিউশন করতাম, আমি পড়াতাম, সেই চলটা এখনও আছে। আমাদের বাঙালি মধ্যবিত্ত, আমি তো সেইটাই বলি নিজেকে। তো নাটকটাকে কমপ্লিট করতে যে টাকা পয়সার কিছু দরকার হলে আপনি? না, সেরকম না, এটা বন্ধুদের একটা দল ছিল, সমবয়সী বন্ধুদের। এবার প্রোডাকশন কস্ট তো কিছু লাগে। আমরা সেট নিতাম, মানে আমাদের ডিরেক্টর অমিত কান্তি ঘোষ, তা আমরা সেটটা অসিত কাকাদের থেকে পেতাম, অসিত বসু, ভদ্রা বসু, হ্যাঁ, ওদের ফ্যামিলির সঙ্গে একটা যোগাযোগ, ওদের সেটটা আমরা তাদের ব্যবহার করতাম, অভিনেতা তো আমরাই। এবার যেটুকু মানে লাইটের লোকেদের, মানে যত তাদের দিতে হতো, বা যে মিউজিক বাজাতো, তাদের জন্য যেটুকু ন্যূনতম দরকার ছিল, সেগুলো আমরা বিজ্ঞাপন জোগাড় করে একটা ওই পত্রিকা বার করতাম, যেরকম পদ্ধতি হয় আর কি। আত্মীয়দের বলতাম যে লাইভ মেম্বার হও, আমাদের টাকার প্রয়োজন। হ্যাঁ, তো কত টাকাই বা লাগতো, আমরা তো থিয়েটার করেছি সেইভাবে, টিকিট বিক্রি হতো সেইটার থেকে কিছুটা। তো আমাদের দলটা আজকে যদি থাকতো তাহলে হয়তো একটা অন্য জায়গায় চলে যেত, আমাদের অনেক পুরনো দল, কিন্তু ওটা বলবো যে আমরা চালাতে পারলাম না এই কারণে যে আমরা না সমবয়সী মানুষ বেশি ছিলাম, আমার বন্ধু বান্ধব। একটা সময় তুমি এখন কাজ করো বুঝতে পারবে, তখন যে যার কর্মজগতের দিকে তাদের চলে যেতে হলো। একটা বয়সের পর এসে এখন আবার তারা বলছে যে চল আবার দলটাকে, কারণ ও এখন তো অনেক কিছু গুছিয়ে নিয়েছে। আমার সংসার, মানে আমার মেয়ে আছে, তাদেরও মেয়ে, এরা একটু বড় হতে থাকলে তখন দেখবে একটা জীবন আসে যে আবার এটা করা যায়। তো এক্ষুনি জানি না, কিন্তু আমার তো ইচ্ছে আছে আবার যদি শুরু করা যায়। অনেকেই বলেছে যে আবার করা যেতে পারে আরও ছেলেপুলে নিয়ে। এখনকার ছেলেপুলেরা প্রচুর থিয়েটার করে, তাদের দেখে আমার খুব ভালো লাগে। আমি ওই জন্য একটু আমার থেকে কম বয়সী যারা, তাদের সঙ্গে মিশি। আমি সব বয়সের মানুষের সঙ্গে মিশি। আমার মানে প্রিয় বন্ধু, মানে মন্টু কাকা, মানে সুমন্ত মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, এরা আমার খুব প্রিয় বন্ধু। অনেকে চলে গিয়েছেন, দ্বিজেন কাকা, রমাকার কাছে আমরা থিয়েটার করেছি। কালকেই আমরা একটা কাজ করছিলাম, সেখানে বিশ্বজিৎ কাকা, বদি কাকা, লাবুদি, খরাজদা, এই আর কি চাই। এই যে অ্যাসোসিয়েশনটা, এটা খুব কম হয় এখন আমাদের একসঙ্গে দেখাটা। তো আমি সেটাই বলছিলাম যে একটা সময় থাকে, মানে সত্যি এক একজনের জীবনে না স্বর্ণযুগ। তা আমি সেই স্বর্ণযুগটা মধ্যে বাস করেছি। এখনও যে খুব বাজে যুগে আছি তা না, কিন্তু ওইটাই আর কি বলছি যে মানে যৌবনের তো একটা আলাদা এনার্জি থাকে। তো আমি মনে মনে এখনও খুবই যুবক, তো ওই জন্য আরও যুবকদের সঙ্গে, এবং বয়স বেশি কিন্তু তারা মনে মনে যুবক, তাদের সঙ্গে মিশতে আমি বেশি পছন্দ করি। তো থিয়েটার গ্রুপ থেকে বেরিয়ে প্রথম কি করে সিরিয়ালে ব্রেক পেলেন বা সিনেমার সঙ্গে? এটা না অদ্ভুতভাবে, মানে আমার কখনো ইচ্ছে ছিল না আমি মানে ছোটো পর্দায় কাজ করবো বা বড়ো পর্দায় কাজ করবো, কোনোদিন ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল আমি
থিয়েটার করব এবং শিক্ষকতা করব। তো সেই অনুযায়ী সেইভাবে আমি পথ চলেছি আর কি। স্লেট পাস করেছি, বিএডও করেছিলাম, স্কুল সার্ভিস কমিশন পেয়েছি। সরকারি চাকরি ছেড়ে আপনি অভিনয়ের পথে হাঁটলেন। তো সেই দিকটা তো তৈরি ছিল। সরকারি চাকরি ছেড়ে দিই কারণ আমাকে যেখানে যেতে হয়েছিল সেটা সুন্দরবনের কাছে আর কি। মানে আমার স্কুলের নাম এখনো মনে আছে, পুটিয়া ছোট সাহেবখালী ব্রজমোহন বিদ্যাপীঠ। আমি প্রথম দিন সেখানে জয়েন করতে যাব, বেরিয়েছিলাম, পৌঁছতে পারিনি। সেটা জার্নি, সেটা আমি নিয়ে লিখেওছি, বিভিন্ন জায়গায় বলেওছি। তো স্কুলটার নাম কি, শহরে যে আপনি ক্যারেক্টারটা প্লে করেন? সেটা নিয়ে একটা খুব মানে কন্ট্রোভার্সি আছে। কারণ হচ্ছে যে ওটা আমরা বলি ওখানে জগবন্ধু স্কুল, কিন্তু জগৎবন্ধু বলে একটা স্কুল আছে, যেমন তার সেই স্কুলটাকে চিহ্নিতই করা হয় জগবন্ধু বলে, এবং সেখান থেকে স্বনামধন্য মানুষেরা বেরিয়েছেন। দারুণ স্কুল একটা। এবং এইটা নিয়ে আমি যখন, খুব মজার ঘটনা, আজকের দিনে দাঁড়িয়ে বলবো মজারই ঘটনা, যে প্রথম যখন এইটা হলো তখন প্রচুর ফোন আসতে শুরু করলো অরিন্দমদার কাছেও, হ্যাঁ আমাদের কাছেও, যে এ কি আমাদের স্কুল নিয়ে এরকম কেন। না, কিন্তু আস্তে আস্তে তুমি দেখবে, এটা নিয়ে আমার বলার যেটা, মানে আমার মনে হচ্ছে তুষার তালুকদারও পড়তেন, আরও অনেক নামি দামি মানুষেরা পড়তেন। এটা কিন্তু পদ্মনাভদা কাউকে ছোট করার জন্য বা স্কুলকে ছোট করার জন্য নয়। তার কারণ তুমি দেখবে ওখানে ওই চরিত্রটিকে সবর বারবার বলে যেটা একটা অজুহাত তুমি দিও না। মানে আমি এই নন্দ চরিত্রটা একটা অজুহাত হিসেবে ওটাকে খাড়া করার চেষ্টা করে। কিন্তু বাংলা মাধ্যমে পড়েছে, আমি নিজেই বাংলা মাধ্যমে পড়েছি, কিন্তু আমি কখনো হীনমন্যতায় ভুগিনি। তো আমার মনে হয় যে ওইটা কোথাও গিয়ে একটা মনে হয় যে এইটা এমন, ওই নামটা লিখে সেই স্কুলটাকে ছোট করার চেষ্টা কখনোই আদপেই হয়নি। কাছাকাছি একটা স্কুলের নাম এবং একটা চরিত্র, তো সেটা খুব মজা করে করা, যে বলেছেন, হ্যাঁ মানে সবর দাসও তো বলেছেন যে তুমি এটাকে কেন অজুহাত হিসেবে খাড়া করছো আর। তো সুতরাং ওটা নিয়ে আলাদা করে একটা সময় হয়েছিল, ওটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, কিন্তু এখন আমার মনে হয় মানুষজন সেটা বুঝতে পেরেছেন এবং সেটা নিয়ে আলাদা করে কিছু আলোচনা এখন আর শুনি না সেইভাবে। শুনবো এই অভিনয়ে চান্স পাওয়ার ঘটনাটা। হ্যাঁ, তো আমি বিএড পরীক্ষা দেব, দিয়ে তারপরে স্লেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন সেটা বোধহয় সেট হয়েছে, সেট। আমাদের সময় ছিল স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, এখন সেটা কিছু একটা হয়ে সেট নাম হয়েছে। যাই হোক, হোয়াট এভার, মানে নেটের সঙ্গে আমি নেট পরীক্ষা দেব, স্লেট দেব, প্রিপারেশন চলছে। তো আমাদের তো পিএইচডির জন্য হয় না, নেটটা সবসময় মানে অধ্যাপনার জন্য হয়। ও আচ্ছা আচ্ছা। তো দুটোই একই, একটা স্টেটের আর একটা নেটটা হচ্ছে অল ইন্ডিয়া। হ্যাঁ, তো দুটোই প্রিপারেশন নিচ্ছি। আমি প্রথমবার নেট পরীক্ষা দিলাম, পেলাম না, স্লেট দিলাম, পেয়ে গেলাম। আমাদের সময় স্লেট পরীক্ষায় কম লোক পেত, আমি হঠাৎ করে সেটা পেয়ে গিয়েছিলাম, আমার ভাগ্য ভালো ছিল। তো যাই হোক, এইবার কি করব, নিশ্চয়ই পড়াবো, এরকম একটা ব্যাপার, ইন্টারভিউস দেবো কলেজের জন্য বা স্কুলের জন্য। সেই সময়টা আমার পাড়া দাদার বন্ধু শোভেনদা, এখন আছে, পাড়াতেই থাকে, হঠাৎ এসে বললো যে তুই তো এখন একটু ফাঁকা আছিস মাঝখানটায়, তা আমাদের একটা চ্যানেল তৈরি হয়েছে সবে, আকাশ বাংলা, তখন শুরু হয়েছে, তা তুই যদি একটু রিসার্চারের কাজ করিস, ওদের প্রয়োজন, তুই একটা গিয়ে ইন্টারভিউ দে না। আমি বললাম ঠিক আছে, মানে আমি টিউশন করি, ওখানে গেলে 4টে পয়সা পাবো, একটা নতুন অভিজ্ঞতা হবে। তো গিয়ে দেখলাম পরিবেশটা ভালো, ইন্টারভিউতে পেয়েও গেলাম, এবং একটা টাকা পয়সা ধার্য হলো এবং আমি চাকরি শুরু করলাম। তখন ওই সূচিপত্র গোছের একটা অনুষ্ঠান হতো, মানে সপ্তাহে কোন কোন মানে অনুষ্ঠান দেখানো হবে, সিনেমা দেখানো হবে, সেটা নিয়ে আমি সিনেমাগুলো দেখতাম, বাংলা সিনেমা পরপর দেখতাম, সেটা একটা সার সংক্ষেপ করে অ্যাঙ্কার বলবে সেটা তৈরি করতাম। আরও বিভিন্ন রকমের রিসার্চ, নানা মুখ নানা কথা করতো অনুপম দ্বারা, মানে একজন মাঝির জীবন, একজন যে শীতলা সাজে যাত্রায় তার জীবন, সেটা নিয়ে রিসার্চ করে একটা কিছু করে তার ওপর মানে তাকে নিয়ে শ্যুট করা হতো। এইটা করতে করতে আমার আরও ইন্টারেস্ট তৈরি হতে শুরু করলো, যে এত মানুষ এত এইভাবে দেখানো যেতে পারে বা ইত্যাদি। এবং আকাশ বাংলায় যেটা ছিল, একটা খুব স্বাধীনভাবে তুমি অনেক কিছু করতে পারো, কালচার ছিল, মানে না কালচার মানে স্বাধীনতা দেওয়া। তো যেমন ধরো
আমি পরবর্তীকালে দেবপ্রতিম দাশগুপ্তের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি এবং নাটকের গানের রিসার্চ করি। তখন একটা প্রোগ্রাম হয় নাটকের, বিখ্যাত নাটকগুলোর গান, সেই করতে গিয়ে বিভিন্ন দলে আমায় যেতে হয়েছিল। তখন আমি থিয়েটারও করি, সেই সূত্র ধরে তাদের সঙ্গে অল্প চেনা এবং এই সূত্র ধরে আরও বেশি করে চেনা থিয়েটার পার্সোনালিটিস যারা বাবান্দা থেকে শুরু করে সকলে, মানে চারবাকের খেয়ালি দিদার থেকে শুরু করে, আমি অনেকে সবার নাম বলতে চাইছি না কারণ অনেকেই সবাই তখন যারা থিয়েটার করছেন, রয়তাবদা থেকে শুরু, মানে সমস্ত দলে, নান্দিকার বাবুয়ার সঙ্গে আলাপ, মানে এই যে বিষয়গুলো সকলের সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়ে গেল। ওই কী গান, তার সেট কীরকম হবে, এটা পুরো আমি অ্যারেঞ্জ করেছিলাম। তো তখন তাজুদা, মানে দেবপ্রতিম দাশগুপ্ত বললো যে তুই যখন এটা করছিস তাহলে তুই অ্যাসিস্ট্যান্ট হয়ে জয়েন কর, কেন রিসার্চার। সেই প্রথম আমার নাম গিয়েছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। এবং আকাশ বাংলায় যে সুবিধাটা পেতাম সেটা হচ্ছে যে পরবর্তীকালে যখন এই তো সুযোগ ডিরেক্ট করলাম, একটা গেম শো হতো, সেটা তাজুদা ডিরেকশন দিত। তাজুদা ছেড়ে যাওয়ার পর আমাকে দায়িত্ব দেওয়া হলো। সেখানে অ্যাঙ্কার হিসেবে পেলাম টুম্পাকে, মানে সুদীপ্তা, সোনালি, সৌমিলি, মৌ, শাশ্বতী, রিনি, মানে এখন যারা স্টল বোর্ড, হ্যাঁ, তাদের সঙ্গে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হলো। আমি ডিরেক্টর, এরকম ওই ক্যামেরার পেছনেও যেরকম দাঁড়িয়ে আছে বা তুমি যখন দাঁড়িয়ে থাকো সেরকম, আর ওরা অ্যাঙ্কার। এরকম দিনে ধরো 5টা থেকে 6টা বাড়িতে গিয়ে গেম শো খেলতাম। তো সারাদিন তাদের সঙ্গে আড্ডা, এই যে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হলো। পরবর্তীকালে যখন অভিনয় এলাম তখন আর মনে হলো না যে আমি একটা অন্য কোনো জগতে এসেছি। ওই সময়টা আমাকে প্রায় তৈরি করে দিয়েছিল। এইবার ওইটা করতে করতে হঠাৎ করে আকস্মিকভাবেই জনদা এসেছিল আমাদের অফিসে, আমাদের ইনহাউস ছিল, এজেসি বোস রোড অফিস ছিল। এসে হঠাৎ করে আমাকে একদিন ডেকে, আমি দেখলাম অফিস থেকে আমাদের বস আর কি, দেবাশিসদা বা যারা ছিল, দেবিকাদি, মানে একটা আলোচনা হবে বলে, আচ্ছা তুই কি অভিনয় করবি? আমি অভিনয়, আমি তো অভিনয় করি, থিয়েটার করি। আমি থিয়েটার করতে খুব ভালোবাসি। না, ছোটো পর্দা আমরা না। পরবর্তীকালে দেখলাম যে নষ্টনীরের রিমেক হচ্ছে। তখন আকাশ বাংলা দারুণ টিআরপি ছিল। তখন তো জি বাংলা আসেনি, আলফা আসছে, ইটিভি আর আকাশ আর স্টার জলসা ইত্যাদি কেউ ছিল না তখন। জি বাংলা ছিল না, আলফা ছিল, তারও আগে কথা বলছি, 2002। তখন বললেন যে নষ্টনীরের রিমেক হচ্ছে, সাহিত্যের সেরা সময়, তখন খুব একটা হিট অনুষ্ঠান। এখনও তুমি দেখবে এই সমস্ত অঞ্চলে যারা তখনকার দর্শক এখনও দেখেন সাহিত্যের সেরা সময়। তো সেখানে অমলের চরিত্র, আমি পাগল হয়ে গেছে, মানে অমল সৌমিত্র চট্টোপাধ্যায় করেছিলেন, আমি কি করে, মানে এটা সম্ভব না। তো আলটিমেটলি আমাকে প্রচণ্ডভাবে কনভিন্স করা হলো। অশোকজি নেই এখন আর আমাদের মধ্যে, অনেকেই চলে গিয়েছেন, এইটাই আমার বলতে গিয়ে খুব মন খারাপ হয়ে যাচ্ছে। তো জোর করতেন, মানে প্রায় বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে অভিনয় করানো, এটা ঘটেছিল। রিঙ্গোদা ক্যামেরা করতো, ম্যানেজার রিঙ্গোদা এখন দারুণ, মানে অনেক বড় ফিল্ম মেকার, তখন ক্যামেরাই করতো। হ্যাঁ, আর পরিচালনাও করতো, কিন্তু মেনলি ক্যামেরাটা করতো, আর অসম্ভব ভালো কাজ জানে রিঙ্গোদা। জনদাও এর দুজনে উৎসাহতে আমি ঝাঁপিয়ে পড়তে বাধ্য হলাম। আমার কো আর্টিস্ট, আমি শুনলাম যে মামনিদি, মানে ইন্দ্রাণী হালদার। আমি বলছি বাবা, মানে আমি প্রথম কাজ করছি ইন্দ্রাণী হালদার। আমার মনে আছে টিমটার কথা, আমার বিয়ের অনুষ্ঠানে সকলে উপস্থিত ছিলেন। আমার প্রথম কাজের মানুষজন একজন নেই, বাকিটা সবাই আছেন। কালকেই বুধিদার সঙ্গে দেখা হয়েছে, বুধি কাকার সঙ্গে, সরি, বুধিসত্ত্ব মজুমদার, মৌসুমিদি, আর এদিকে গৌতম দে, যাকে আমি হারিয়েছি আমরা সকলে, গৌতম দা ছিলেন, আর মামনিদি। এই টিম, এরা আমার জীবনের প্রথম কাজ। আমি তোমাকে বলছি, আমি ওই সময়টা ফিরে গিয়েছি আর কি। আমি যে এখানে শুটিং শুরু করেছিলাম সেটা এখন স্টেডিয়াম হয়ে গেছে। আগে স্টেডিয়াম ছিল, সন্তোষপুর স্টেডিয়ামের নিচে আমাদের স্টুডিও ছিল। তো ওই জায়গাকার স্মৃতি আমি তারপরে প্রায় 20, 22, 23টা 30টা মতো সাহিত্যের সেরা সময় করেছি আর কি। কিন্তু ওই যে প্রথম কাজের স্মৃতি আমার এখনো মনে আছে, যে ওই প্রথম দিন এই শর্ট দিয়েছিলাম। তারপর ওটা হলো এবং ছোট পর্দায় নিজেকে দেখে অসম্ভব খারাপ লাগলো।
আমি কেন অভিনেতা কেন খুব খারাপ অভিনয় করেছিলাম আমি। আচ্ছা, এবং আমার মনে হচ্ছিল যে এটা মানে হতে পারে না, মানে ওই থিয়েটারের ভাষা পর্দায় চলে না, ছোট পর্দায়। তখন আমি বুঝেছিলাম হয়তো এটা প্রথম কাজ। একটু ডিরেক্টর technically বুঝিয়েছিল বলবেন এই ব্যাপারটা যে থিয়েটারেরটার সঙ্গে মানে কি ডিফারেন্স? দেখো, এটা আমার আগে স্টলওয়ার্ডরা বলে গিয়েছেন। আমার যেটা মনে হচ্ছে, আমি নিজে কাজ করে বুঝতে পেরেছি যে থিয়েটারে না একটা দূরের দর্শককে শোনানোর, দূরের দর্শককে দেখানোর একটা ব্যাপার থাকে। পিচটা একটু হাই করে, পিচটা হাই করতে হয় তোমার, ফিস ফিস করে কথাটা এমনভাবে বলতে হয় যাতে পিছনের দর্শক বুঝতে পারে তুমি কি বোঝাতে চাইছো, তোমার অভিব্যক্তি সেটা যেন পিছনে বোঝাতে পারে। কিন্তু এখানে ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরাটা তোমার সামনে চলে এসছে, তাহলে আমি তোমার সঙ্গে যদি এইভাবে কথা বলি যে কী গো কেমন আছো, ভালো আছো, এইটাই যদি থিয়েটারে বলতে হয় কী গো কেমন আছো, ভালো আছো, এইটা বললে বুঝতে পারবে ওখান থেকে। তার মধ্যে গলাটা ওইভাবে তৈরি হয়েছে ছোটোবেলা থেকে, আলাদা করে চর্চা ওইটাই প্র্যাকটিস ছিল, তো সেইটা তৈরি হয়ে যায়। এবং আমি যদি চোখ কোঁচকাই থিয়েটারের ক্ষেত্রে, এখানে এলে তুমি তো আমার সামনে থেকে দেখছো, একটু এরম করলেই বা চোখটা এরম করলেই বোঝা যায় যে আমার মনে একটা বিরক্তি তৈরি হয়েছে। এটা বেসিক, এর উপরে অনেকে লিখেছেন এবং অনেকে বলেওছেন, আলাদা করে বলার কোনো জায়গা নেই। কিন্তু আমি বুঝতে পারলাম যে একটু বোধহয় হাঁটা চলাটা একটু অন্যরকম করা দরকার। বা নিজেকে দেখে মোট কথা খুব খারাপ লেগেছিল, এখনও আমার প্রচণ্ডই খারাপ লাগে। আমি নিজেকে পর্দায় সহ্য করতে পারি না। আমি কদাচিৎ আর কি মনিটর দেখি, আমার যাদের আমি গুরু বলে মানি মনে মনে, আমি একলব্যের মতো আর কি, মানে আমি আলাদা কোনো গুরু পাইনি কিন্তু অনেকের কাছে শিখেছি। এখন আমার অসহ্য লাগে নিজেকে দেখতে, আমি খুব একটা মনিটর দেখি না। এবং ডিরেক্টর যদি খুশি হন তখন আমি ভাবি ও আচ্ছা, মানে তাহলে ঠিক আছে বোধহয় হয়েছে। আমি সবসময় শর্ট দেওয়ার পর আমার কো অ্যাক্টরদের জিজ্ঞেস করি ঠিক ছিল, বা এটা আমার স্টলওয়ার্ডদেরও আমি সৌমিত্র জেঠুকে দেখেছি জিজ্ঞেস করতে যে ঠিক হচ্ছে। ইভেন আমি সৌমিত্র জেঠুর পার্ট করেছি তখন আমাকেও জিজ্ঞেস করেছেন, আমি মানে কি মানে আমাকে ঠিক ছিল তো, হ্যাঁ আমি ভাবছি মানে সৌমিত্র জেঠু আপনি কি বলছেন, মানে তুমি কি বলছো আর কি, মানে এটা। কিন্তু এইটা একজন ভালো অভিনেতা আমি শুনেছি, উত্তমবাবু টেকনিশিয়ানদের প্রথম জিজ্ঞেস করতেন শটটা দেওয়ার পর ঠিক ছিল, কারণ ওরা সবার আগের দর্শক। তো আমি এখনও মানে শিখছি, আমি শিখতে চাই এবং আমি সবসময় ভয়ে ভয়ে থাকি। আমি এরপরেও একটা শুটিং আছে, আমার মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করছে, আচ্ছা আমি ভালো মানে আমার খালি মনে হয় আমি পারফর্ম করতে পারবো তো, এটা আমার মনে হয় আর কি। কিন্তু সব থেকে মজার কথা যখন পারফরমেন্স চলে সেই সময়টায়, তুমি জিজ্ঞেস করছো জীবন কেমন, সেই সময়টা আমি সব থেকে ভালো থাকি। সেই সময়টায় থিয়েটারটা যখন চলে, যখন রক্তকরবী চলতো, যখন ব্যোমকেশ চলতো, তখন মনে হতো আমার যে আমি যেটা বলবো না ওইসব মনে হয় না, আমি যেটা বলবো সেটা ওনারা শুনবেন, হ্যাঁ আমি যেটা করবো সেটা ওনারা দেখবেন, আমার কত বড় সৌভাগ্য। এবং আমি ওই চরিত্রটা যখন প্লে করছি, প্লে শব্দটা আমি পছন্দ করি, ড্রামা বা অন্য কিছুর থেকে। আমি বলি আমি ফুটবল খেলতে খুব ভালোবাসি, ওটা খেলা তখন খুব ভালো হয় যখন তুমি এনজয় করো। আমি ফুটবল মারাত্মকভাবে এনজয় করি, ক্রিকেট মোটামুটি এনজয় করি, কিন্তু ফুটবল আমার প্রাণ, এই ধরনের আরও খেলা আমার প্রাণ। আমি যখন থিয়েটারটা প্রথম 2-3টে শো চলে যায় তখন আমি মনে হয় যে ওইটাই তো আমার বাঁচার জায়গা, ওইখানেই আমি বাঁচি। যেই শোটা শেষ হয়ে যায়, যখন দর্শকদের সামনে এসে হাত জোর করে দাঁড়াই, কার্টুন কল, হাসি হাসি মুখ, ভিতরে হতে থাকে যা শোটা শেষ হয়ে গেল, হ্যাঁ। তো সেটা দর্শকরা বুঝতে পারেন না, কিন্তু আমার ভিতরে ওটা হয়। তারপর প্রচণ্ড একটা ক্লান্তি হয়, আমার উত্তেজনা আছে সারাক্ষণ, মানে থিয়েটার করে বা কোনো ভালো শুটিং করার পর রাত্রে ঘুম হয় না আমার। হ্যাঁ এটা একটা খুব বাজে স্বভাব, আমি রিল্যাক্স করতে পারি না অনেকে বলে, কিন্তু আমি রিল্যাক্স করতে চাইও না। আমি সারাক্ষণ কাজ করতে চাই, আমি সারাক্ষণ লিখতে চাই, আমি সারাক্ষণ কিছু তৈরি করতে চাই, জানি না না সবসময় তা নয়, কিন্তু এটা যে গ্রেট আমি বলছি তা না, মানে তুমি শরীর যদি ঠিক না রাখো তুমি তো পারবেই না এইসব কিছু করতে। কিন্তু আমার না মনে হয় যে যতক্ষণ চোখ জেগে আছে ততক্ষণ একটা কিছু পড়ছি, ততক্ষণ একটা সিনেমা দেখছি, মানে মরে বেঁচে কিছু একটা করে যাচ্ছি।
কারণ এখন মনে হয় একটা সময় এসে, দেখো এটা আমি বলবো যে আমার ব্যক্তিগত বাঁচা, প্রত্যেকটা মানুষ আমি বুঝতে পারি আজকাল একদম নিজের মতো করে বাঁচে। সেটা না কোনটা ভালো কোনটা খারাপ এই জাজ করার মতো জায়গায় আমি অন্তত থাকি না কখনো। আমি আমারটা বাঁচতে ভালোবাসি এবং এমনভাবে বাঁচতে চাই, অজান্তে অনেক ভুল করি, অজান্তে মনোমালিন্য হয়, আমার ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধুর সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম অনেক ঘটেছে। কিন্তু দিনের শেষে আমার মনে হয় যে আমি মন থেকে কাউকে আঘাত দিতে চাই না, খারাপ করতে চাই না, কিন্তু অনেক সময় পরিস্থিতি এরকম হয় আমাদের রিয়াকশান দেখে উল্টো দিকের মানুষরা সেটা মনে করে, কিন্তু আদপেই আমি সেটা করতে চাই না। আমি একটা জিনিস বুঝতে পারি যে এই যে তুমি আমার প্রশ্ন করছো, আমার কথাগুলো কিন্তু এলোমেলো হয়ে ভাসতে থাকছে। তুমি এক একটা প্রশ্নের উত্তর চাইছো, কিন্তু আমি এক কথা দিতে পারছি না, কারণ তার কারণ তুমি এমন কিছু জিনিস নিয়ে প্রশ্ন করছো যার সঙ্গে অনেক কিছু জড়িয়ে। তো আমার এক একটা সময় মনে হয় যে না, ওই প্রথম দিনটা যেটা নিয়ে কথা হচ্ছিল যে নষ্ট নীড়ের প্রথম দিন, ওই যে একটা উত্তেজনা, আমি পারবো, এবং তারপর হয়ে যাবার পর ডিরেক্টর মানে জনদা বোঝারে এটা ভালো হয়েছে বা ইত্যাদি, আমি নিজে বুঝতে পারছি হয়তো হচ্ছে না, এই যে উৎসাহ দেওয়া, ওইটা কিন্তু স্মরণীয় হয়ে রয়ে গেছে আমার কাছে। আমার একটা ধারণা রয়েছে যে থিয়েটার অ্যাক্টরস আর মোর কেপেবল, মানে ইজ ইট ট্রু? মানে বলিউডেও দেখছি। আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। মানে তুমি বলিউডে যেরকম দেখেছো সেরকম আরও অনেক উদাহরণ রয়েছে বাইরেও, হলিউড থেকে শুরু করে বলিউড, আমাদের এখানেও, যারা কোনোদিন থিয়েটার করেনি কিন্তু দারুণ অ্যাক্টর, এরকম আছে। কিন্তু হয়তো পাড়ায় একবার থিয়েটার করেছে। হ্যাঁ, তো এইটা বিষয়টা তা না, আসলে থিয়েটারটা না আমাদের একটা প্র্যাকটিস দেয়। যারা থিয়েটারটা করেছে বা করে তারা একটা চর্চার মধ্যে থাকতে পারে সারাক্ষণ। মানে একজন অভিনেতার দায়িত্ব কি, সকালে উঠে কি করে তারা, মানে একটু গলা সাধে, মানে উচিত এইগুলো আমি জানি না, প্রথমে একটু গলা, তারপরে একটু ব্যায়াম করা। সেটা ব্যায়াম জিমে যেতে হবে, আমি কখনোই জিমে যাওয়ার পক্ষপাতী নই, আমার প্রয়োজনে কয়েকবার যেতে হচ্ছে। আমি খুব বোর হই একটা বদ্ধ জায়গার মধ্যে। আমি খেলতে ভালোবাসি, আমি মাঠে যেতে ভালোবাসি। তুমি ফুটবল দাও, আমি খেলবো। তুমি লোহা দাও, দিনের পর দিন আমি তুলতে পারবো না, এটা আমার দুর্বলতা, অন্যদের বলছি না, আমার। ওই যে বললাম, প্রত্যেক মানুষ আলাদা আলাদা, তার ব্যক্তি স্বাতন্ত্র্য আলাদা, মানে ব্যক্তির স্বাতন্ত্র্য মানেই আলাদা, সে অন্যভাবে। তো সে একটু ব্যায়াম করলো, সে একটু কবিতা পড়লো, তারপর একটু নাটক, তারপর সে রিহার্সাল রুমে গেল, একটা চরিত্র কী করে তৈরি হয় সেটা দিনের পর দিন লেগে থাকলো, সেই চরিত্র সে তৈরি করলো এবং দর্শকের সামনে সেটাকে বিশ্বাসযোগ্যভাবে, এই কথার ইম্পর্টেন্ট, প্রকাশ করলো। এটাই তো অভিনেতার কাজ হওয়া উচিত, মানে আমার তাই মনে হয়। অনেক সময় সে সময় পাওয়া যায় না, কিন্তু আমি দেখেছি, আমি নাসিরুদ্দিন শাহের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল আমার হোলি কনস্পিরেসিতে, শৈবালদার জন্য। আমি 14 দিন ওনার সঙ্গে কাটিয়েছিলাম, দেখেছি মানুষটাকে। আমি না জীবনে কোনোদিন ওই রকম অ্যাক্টর হতে পারবো না, তার কারণ ওই মানসিকতাটাই আমার তৈরি হবে না। আমি জানি না কোনোদিন হবে কি না। উনি একজন কমপ্লিট অ্যাক্টর, উনি অভিনয়টা নিয়ে থাকেন, অভিনয়টা নিয়ে তার সঙ্গে সংসারও করেন, ছেলেকে অঙ্কও করিয়েছেন, কিন্তু না, উনি অভিনেতা। অভিনেতা হতে গেলে কি করা উচিত, ওনাদের মতো মানুষদের দেখে শেখা উচিত। সেটা না হওয়া যায় না, ওটা কোনোভাবে উনি না, আমি ওই প্রতিভার কথা বলছি না, আমি বলছি উনি ওইটা ওনার মধ্যে তৈরি হয়ে গেছে। উনি সেই সুযোগটা নিজেকে দিয়েছেন যাতে উনি সেরকম একটা কিছু হন, মানে অভিনেতা হন। ভাবতে পারবেন না, ওটার ওই অধ্যাবসায়, ওটাই ডেডিকেশন, ওই রিহার্সাল, ওই ভালোবাসা, ওটা খুব রেয়ার হয় আর। তো যাই হোক, আমি শিখেছি অনেক কিছু ওনার থেকে। উনি হাতে ধরে কিছু এক্সারসাইজেস, ব্যায়াম এসব দেখিয়ে দিয়েছিলেন। ভাবনা চিন্তা নিয়ে আমি প্রচুর আলোচনা করেছি ওনার সঙ্গে, এটা আমার সৌভাগ্য। তো ওইটাই আর কি, মানে থিয়েটার সবসময় করতেই হবে এরকম নয়, মানে কিন্তু থিয়েটার করলে একটা সুবিধা, তুমি সবসময় একটু এগিয়ে থাকবে। একটা ক্যামেরা কি করে নিতে হয় সেটা থিয়েটারের একটা ছেলে বা মেয়ে হয়তো বুঝবে না, এটা একটা চরিত্র কি করে তৈরি করতে হয়, বা একজন থিয়েটারের অভিনেতা সে বুঝতে পারবে যে নিজেকে তৈরি করা কি করে, উচ্চারণটা কি হবে বা কীভাবে উচ্চারণ করা উচিত বা উচিত নয়,
বা হাঁটা, স্টেজে যে হাঁটতে পারে সেই হাঁটাটা, এগুলো শিখতে হয়। তো আমাকে হাতে ধরে কেউ শিখিয়ে দেননি, কিন্তু আমি যাদের যাদের কাছে কাজ করেছি, রমা কাকা থেকে শুরু করে অনেক ডিরেক্টরের কাছে, ব্রাত্যদা থেকে শুরু করে নীলদা থেকে শুরু করে অনেকের সঙ্গে, তো এই একটা সামগ্রিক আমার ক্ষেত্রে সুবিধে হয়েছে ওইটা। আমি বিভিন্ন ঘরানা দেখেছি, সেই সঙ্গে যাপন করেছি, অ্যাক্টিংটা করেছি। আমি চেতনার হয়ে কাজ করেছি অল্প সময় হলেও। আমি পূর্ব পশ্চিমে সৌমিত্র মিত্রদার দলে কাজ করেছি বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে। আমি যোজকে দুলাল কাকার সঙ্গে কাজ করেছি। আমি ব্রাত্যদার কালিন্দী ব্রাত্যজনে কাজ করেছি। এই এতগুলো দলে কাজ করা, নিজের দল, নিজের এলাকার মানুষজন, ওইটা না ভিতরে আসে। তুমি যত পড়বে, যত দেখবে, যত জানবে, যত মানুষ দেখবে, যত ভাস্কর্য দেখবে, পেন্টিং দেখবে, ওর তোমার মধ্যে অজান্তে বাসা বাঁধবে এবং তোমার কাজে প্রকাশ পাবে। থিয়েটারটা এই কারণেই প্রয়োজন, ওই একটা তৈরি হয়ে যাওয়া আর কি, সেইটার কারণে। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোতে মনোরঞ্জন কতটা হবে আমি জানি না, কিন্তু কথা বলে আমার বিশেষভাবে প্রচন্ড ভালো লেগেছে। বাট এমন কিছু জিনিস আমাকে করতে হবে পডকাস্টে, যার জন্য লোকেরা একটু এন্টারটেইন হয় বা আমি একটা ইউএসপি পাই। নিশ্চয়ই। হ্যাঁ, তো একটা র্যাপিড ফায়ার রাউন্ড আমরা রেখেছি। এটা কোনো অপশন না যে আপনাকে বলতে হবে এ ভালো বা এ বাজে। আপনার যেটা পছন্দ সেটাও বলতে পারে, দুজনকেই ভালো লাগেও বলতে পারে। বা আমি আগেই তোমাকে বলছি, আমি মধ্যম পন্থায় বিশ্বাসী। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে দুজনকে ভালো লাগে। আসলে তার কারণ হচ্ছে এর পিছনে তো অনেক রকমের ব্যাখ্যা থাকে, যে এনার ওটা ভালো লাগে, ওনার ওটা ভালো লাগে, এরকম। হতেই পারে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে প্রশ্ন করো। কন্ট্রোভার্সি নেই, একদম কন্ট্রোভার্সি থাকলেও কোনো অসুবিধা নেই, আমি আমার মতটা জানাই এই আর কি। অরিন্দম শীল, সন্দীপ রায়, দুজনেই। হ্যাঁ, এখানে তুমি যদি মানে ব্যাখ্যা চাও তাহলে তো আবার অন্য রকম হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে দুজনেই র্যাপিড ফায়ার, একদম ব্যাখ্যায় যাচ্ছি না, একদম। শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, দুজনেই। ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য। ঋত্বিক আমার বন্ধু এবং অনির্বাণ আমার ভাইয়ের মতো, তো সুতরাং এটা খুব মুশকিল। তবে আমি বন্ধুর দিকেই থাকি আর কি সবসময়, কিন্তু তাই বলে আমি অনির্বাণের ভক্ত আর কি, ওর অভিনয়ের ভক্ত এরকম নয়, কিন্তু যেহেতু বেছে নিতে হচ্ছে আমি বন্ধুকে বেছে নিই সবসময়। মানে অনির্বাণ কিছু মনে করিস না আর কি। এখন পুজোর সময় ক্ল্যাশ চলছে, হ্যাঁ, সৃজিত মুখার্জি না নন্দিতা শিবপ্রসাদ জুটি? দেখো, সৃজিতের সঙ্গে আমার একটা মানে আত্মীয়তার সূত্র আছে। আচ্ছা, মানে এটা অন্য রকম আত্মীয়, সবসময় তো রক্তের সম্পর্কে আত্মীয় হয় না। আর শিবুদার যে ছবি তুমি কথা বলছো তাতে আমি আছি আর কি। হ্যাঁ, তো সুতরাং এক্ষেত্রে ওই আবারও কম্পিটিশন, মানে সৃজিত, জানি কিছু মনে করবে না সৃজিত, কিন্তু আমি শিবুদার এবং দিদি নন্দিতাদির দিকে থাকবো, আমার ছবি। গ্রেট। যদি আপনাকে অপশন দেওয়া হয়, আপনি কোন ক্যারেক্টারটা প্লে করতে চাইবেন, ব্যোমকেশ না ফেলুদা? এটাই দুজন চুজ করা যাবে। আমি ব্যোমকেশ করেছি, আমি অবশ্যই চাইবো ফেলুদা করতে। মানে একটা স্বাদ পেয়েছি তো, আরেকটা স্বাদ পেতে চাই। একজন অ্যাক্টরের নাম বলুন যার সঙ্গে এখনো অবধি কাজ করেননি কিন্তু আপনি করতে চান। অনেকে আছে, অনেকে, মানে একটাই যদি নাম বলতে চাও তাহলে আমি এক্ষুনি বলতে পারি অমিতাভ বচ্চন। স্বস্তিকা মুখার্জি, সোহিনী সরকার। ওই আবার সেই বন্ধু এবং বোনের ব্যাপারটা চলে আসছে, তো অবশ্যই আমি মানে ভেবলির দিকে, মানে সরি ওর ডাকনাম, মানে আমি অভ্যস্ত আর কি। স্বস্তিকা, কোনো অসুবিধা নেই, ওর ডাকনামটা সবাই জানে। হ্যাঁ, মানে সন্তু কাকা, ওই যে আবার তুমি যেসব নাম আমাকে মনে করাচ্ছ, মানে আমার খুব মন খারাপ হয়ে যাওয়ার নাম। তো আমরা ছোটবেলা থেকে ওদের সঙ্গে এইভাবে মিশেছি। আসলে ইন্ডাস্ট্রিটা না সত্যি, এই যে বলে না পরিবার পরিবার বলতে হয় বারবার, আমরা যখন এসেছি তখন এইটা এরকম একটা বৃহত্তর পরিবারই ছিল। আমরা এই কাকা জ্যাঠা আমি যেভাবে ডাকি, হ্যাঁ, পরাণ জেঠু, বিশ্বজিৎ কাকা, সন্তু কাকা, এটা কাকার মতোই ছিল, এনারাই শিখিয়ে পড়ে নিয়েছেন আর কি। এটাতেও একটাই চুজ করতে হবে, সিনেমা না, আমি একবার মাঝখানে বলিনি, সোহিনী আমার খুব প্রিয়, সোহিনী যেন কিছু মনে না করে আর কি, মনে করিস না কিছু। এটা তো একটা চুজ করতে হবে, সিনেমা, থিয়েটার না সিরিয়াল?
থিয়েটার। মানে এরকম বুকে পাথর চাপা দিয়ে বললাম, কারণ অন্য দুটো আমার খুবই প্রিয়। তুমি যদি পরপর বলতে চাও তাহলে আমি বলতে পারি থিয়েটার, ফিল্ম, মেগা সিরিয়াল এবং সিরিয়াল, যে কোনো সিরিয়াল শেষেরটাও কিন্তু আমার খুবই প্রিয়। একটা ডিরেক্টর, কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত। আসলে তুমি এমন প্রশ্ন করছো, আমাকে খুব বিপদে ফেলে দিচ্ছ। কিন্তু আসলে দুজনকে আমি প্রচণ্ড ভালোবাসি, এটা সবাই জানেন। আর তুমি বলতে চাও যে আমি পিঠ বাঁচাতে চাইছি বা ইত্যাদি, এরকম নয়। আসলে ওই যে তোমাকে আবার বললাম যে দুজনের অনেক রকমের ব্যাপার আমার অবশ্যই ভালো লাগে। এক্ষেত্রে আমি সত্যি অপশানে যেতে পারবো না। মানে অঞ্জন দাও এবং কৌশিক দা দুজনে আমরা যাদের দেখে বেড়ে উঠেছি, মানে যাদের দেখে ভালো লেগেছে। তবে আমি এইটুকু বলতে পারি যে অঞ্জন দাকে আমি অ্যাক্টর হিসেবে অনেক ছোটবেলা থেকে দেখছি, কৌশিক দাকেও দেখেছি, কিন্তু অঞ্জন দা যেহেতু সিনিয়র, মানে মৃণালবাবুর ছবি আমার খুব প্রিয় এবং সেখানে অঞ্জন দা, তো ওই চোখটা ওইখান থেকে আটকে গেছে। কৌশিক দা তো অবশ্যই অ্যাক্টর ডিরেক্টর হিসেবে, কিন্তু অঞ্জন দাকে ওই যে তুমি যদি বলো ছোটবেলার নস্টালজিয়া বা ইত্যাদি, তাহলে অঞ্জন দা। অপর্ণা সেন তো অবশ্যই, কিন্তু আমি ঋতুদার প্রচন্ড ভক্ত আসলে। রুদ্রনীল ঘোষ, খরাজ মুখার্জি। রুদ্র আমার বন্ধু, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে বন্ধু কিছু মনে করবে না, সেই জন্য খরাজ মুখার্জি মনে করার কোনো জায়গা নেই। রুদ্র খুব প্রিয় অভিনেতা খরাজ দা আর কি, অবশ্যই খরাজ মুখার্জি আর কি। বেস্ট ফেলুদা, সৌমিত্র চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি। তিনজনেই প্রচণ্ড ভালো এবং এফিশিয়েন্ট। আবারও বলবো, আমার বেড়ে ওঠা এবং চোখে আটকে যাওয়া, মানে অবশ্যই বেনুদা আমার খুবই প্রিয়, সকলেই জানেন ইন্ডাস্ট্রি, পরম আমার বন্ধু এবং আমার থেকে মানে পড়াশোনার দিক থেকে একটু জুনিয়র, কিন্তু একটা ওই অন্য অ্যাসোসিয়েশন আছে ওর সঙ্গে সবসময়। কিন্তু ওই যে বললাম, চোখ খুললেই, চোখের বন্ধ করলে ওই হাতে রিভলভার নিয়ে ওই সৌমিত্র যেটুকে দেখতে পাই। বেস্ট ব্যোমকেশ, উত্তম কুমার, আবির, অনির্বাণ। এইটা নিয়ে একটু অবশ্যই আমি আবারও বলছি, তুমি যে প্রশ্নগুলো করছো, অনির্বাণ না, অনির্বাণ খুব ভালো অভিনেতা, ব্যোমকেশ খুব ভালো করেছে, আবির তো অবশ্যই করেছে, কিন্তু ওই যে বললাম আমি আমার উত্তমবাবুর খুব ফ্যান। তো অনেকেই বলেন যে উত্তমবাবু হয়তো ব্যোমকেশ হিসেবে অতটা ভালো নন, কিন্তু ওই যে একটা হয় না, মানে আমি ওই যে ওই জিনিসটা দেখতে পাই হাতে সাপ নিয়ে, মানে ওটা একটা ম্যাজিক, একটা সময় ওই একটা ছোটোবেলায় ওটা একটা ম্যাজিকের মতো কাজ করে। বাদ বাকি দুজন, ওই আবারও বলছি, মানে আবিরের সঙ্গে আমার একটা আত্মীয়তার সূত্র আছে, খুব মজার আত্মীয়তা। তো আমি বলছি ওরা কিছুই মনে করবে না, কিন্তু আমি মানে উত্তমবাবুকে কি করে মানে না বলতে পারি আর কি। লাস্ট কোয়েশ্চেন, এমন একজন ডিরেক্টর যার সঙ্গে আপনি কাজ করেন কিন্তু কাজ করতে চান? এরকম অনেকেই আছেন, মানে বলিউডে তো আছেনি। এখানে আমার এই মুহূর্তে অনেকের সঙ্গেই কাজ করার খুব ইচ্ছে, যে হয়ে ওঠেনি আর কি, কোনো না কোনো সূত্র ধরে কখনোই হয়ে ওঠেনি। তাদের প্রত্যেকের সঙ্গেই আমার কাজ করার ইচ্ছে আছে আর মানে কৌশিকদার সঙ্গে আমি আনফর্চুনেটলি অনেকবার মানে হয়তো সুযোগ এসেছিল বা হয়নি, বা কোনো কারণে হয়নি, বা সেরকম চরিত্র আসেনি। কৌশিকদার সঙ্গে কাজ করতে চাই, অঞ্জনদার সঙ্গে কাজ করতে চাই, সৃজিতের সঙ্গেও আমার কাজ করা হয়নি এতদিনের, হয়নি একবার। মানে ওদের ডিরেক্টরিয়াল ডিপার্টমেন্ট থেকে একবার বলছে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, নর্থ বেঙ্গল যাওয়া সম্ভব ছিল না। আমি চরিত্রগুলো বলবো না, কারণ সেগুলো তো অন্যরা করেছেন, এটা বলাটা উচিত না, কিন্তু আমি কাজ করতে চাই এবং আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই কাজ হবে। মানে এত বছর এতজনের সঙ্গে কাজ হচ্ছে, তারও অনেক নির্দেশক আছেন এখানে যারা কাজ করেন, এখনকার জেনারেশনের রয়েছেন যারা নতুন নতুন কাজ করছেন। ইনফ্যাক্ট মৈনাকের সঙ্গে আমার কাজ করা হয়নি, হ্যাঁ সুমনদার সঙ্গে রিসেন্টলি কাজ করেছি, সুমন ঘোষের সঙ্গে। এরকম থিয়েটার করার কথা ইচ্ছে আছে কতজন ডিরেক্টরের সঙ্গে, লালদার সঙ্গে আমি কাজ করিনি এখনো। হ্যাঁ এরকম অনেক থিয়েটারের ডিরেক্টর রয়েছেন যাদের সঙ্গে আমি কাজই করিনি, কিন্তু ইচ্ছে তো প্রচুর। হ্যাঁ সেটাই। Lastly, thank you so much. Firstly for accepting the invitation. আর এত সুন্দরভাবে আমাদের
সাথে কথা বলার জন্য, এত ভালোভাবে ডাউন টু আর্থ ভাবে আমাদের সাথে মেশার জন্য। ট্রুলি না, এটার মধ্যে কোনো অভিনয় নেই আমার। আমার বন্ধু বান্ধব বা আমার সঙ্গে যাদের আলাপ আছে তারা জানে আমি এটার বাইরে কিছু নই, আমার ওই রকম মুখোশ কিছু নেই। আর তোমাকে ধন্যবাদ দেবো এই কারণে যে আমি আবার একটা স্মৃতি স্মরণী দিয়ে হাঁটতে পারলাম, আমার খুব ভালো লাগছে। এবং এটাও বলি যে এই ইন্টারভিউতে শেষের দিকে আমি কখনো চাই না কারোর সঙ্গে আমার বিচ্ছেদ হোক। আমার এটা সৌভাগ্য যে কারোর সঙ্গে আমি বিচ্ছিন্ন হইনি। তো এমন কিছু প্রশ্ন থাকে, এবং আমি আবারও বলছি এটার বাইরে গিয়ে যাদের যাদের তুমি নাম বলেছো তারা কিন্তু প্রত্যেকে আমার কাছে প্রিয়। এবং আমি সবসময় চাইবো যে কোনো ওই আলাদা কোনো ব্যাপার নেই, কিন্তু আমি সত্যি তারা আমার কাছে প্রিয়। এবং এই যে বিভিন্ন সময়কার অভিনেতা অভিনেত্রী, আমি সবসময় চাই সবার সঙ্গে কাজ করতে, সব সময় তাদের সঙ্গে থাকতে, এইটা যেন হতে থাকে, ভালো সময় যেন চলতেই থাকে, শেষ না হয়। আর আমরাও চেষ্টা করি এই কোয়েশ্চেনগুলোকে, বিশেষ করে এই র্যাপিড ফায়ার রাউন্ডটাকে এমনই রাখা যেখানে চুজ করতে একটু টাফ হবে। না, অবশ্যই আমার এটা প্রথম কথা, আমার স্বভাবে এটা আমি সিদ্ধান্ত নিতে পারি না। আর দ্বিতীয় কথা, আমি না ওই দুজনের মধ্যে থেকে কাউকে বাছাটা, ওই আবারও বলছি, আমি মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যে আমি খুব বিশ্বাস করি। তোমার একটা, ওনার একটা, আমার সবটাই চাই, আমার সবটাই ভালো লাগে। এবং আমি এখনও মনে করি, আমি জানি না তুমি কোন স্টেটমেন্ট হিসেবে এটা নেবে, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধনই আমাদের ভারতবর্ষের একমাত্র চেষ্টা হওয়া উচিত বলে আমি মনে করি।